আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি বিএনপি নেতা ও শিক্ষক জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাসুদ ভাই, আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। জি মোশাররফ ভাই, আপনি তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, ছাত্র রাজনীতিও করেছেন দীর্ঘদিন, অনেক কিছু আপনার অভিজ্ঞতা আছে, রাজনীতির অনেক দৃশ্য দেখার। তো আমি আমি নিজেও অনেক, বয়স হতে কম হলো না, অনেকদিন ধরে রাজনীতি দেখছি, নির্বাচন দেখছি, কিন্তু এইবার প্রথমবারের মতো আমি আসলে আপনার দলের নেতার একটু প্রশংসাই করতে চাই। এই যে উনি নির্বাচিত হওয়ার পর এবং এরকম একটা ভূমিধস বিজয়ের পর উনি যে উনার সঙ্গে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের বাসভবনে গেলেন, একটা শফিকুর রহমান সাহেবের বাসভবনে গেলেন, একটা নাহিদ ইসলামের বাসভবনে গেলেন। এটা নিশ্চয়ই একটা অনন্য সৌজন্যতার প্রকাশনী ঘটিয়েছেন, কোনো সন্দেহ নাই। এই যে এটা নিয়ে আপনার কাছ থেকে কোনো প্রশস্তিমূলক বক্তব্য আমি প্রস্তুত করছি না। আমি যেটা বলতে চাচ্ছি আপনার কাছে, যে এই যে যাওয়াটা, আপনি কি মনে করেন আমাদের আগামী দিনের রাজনীতিতে ওনার এই আচরণটা কোনো ইতিবাচক প্রভাব ফেলবে? ধন্যবাদ মাসুদ ভাই, আপনার এবং আপনার দর্শক শ্রোতা। দেখুন, আহ তারেক রহমানের এই বাসায় যাওয়াটা, এটা একটা পজিটিভ দিক, এটা সত্য কথা। আপনি দেখবেন, আহ, শফিক শফিকুর রহমানের বাসার আশপাশের যে বসবাসকারী লোক, মানুষের বাচ্চারা পর্যন্ত এসে তারেক রহমানকে রিসিভ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো এমনি একটা দৃশ্যমান রাজনীতিতে এটা মাইলেজ দেয়। কিন্তু আমি আপনাকে বলি যে, আপনার মনে আছে যে নিশ্চয়ই, যে 1991 সালে আমরা যখন বিএনপি যখন সরকার গঠন করে, আমরা দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে আন্দোলনে, ছাত্রলীগের সাথে আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। এবং সংগ্রামে থেকে এরশাদকে বিদায়ের পরে কিছুদিন পরেই দেখা গেল যে ছাত্রলীগ মধুর ক্যান্টিনের সামনে দিয়ে তারা মিছিল করে যাচ্ছেন, খালেদা জিয়ার 2 গালে জুতা মারা তালে তালে। যদিও ছাত্র দলের পক্ষ থেকে কোনো এটার জন্য রিয়াকশন দেওয়া হয় নাই, কিন্তু আমরা একটু আশ্চর্য হয়েছিলাম। আপনি দেখবেন যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর, আমরা যখন এই যে মিটফোর্ডে যুব দলের কর্মী লালচাঁদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারাও বিএনপির লোক, লালচাঁদও বিএনপির লোক, বিএনপির ছেলে, যুব দলের ছেলে। তো সেইখানে রেসিডেন্সিয়াল মডেল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে দিয়ে যে মিছিলটা বের করলো, সেটা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত সম্মিলিতভাবে তারা মিছিলটা বের করলো। মিছিলের ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশের গত 55 বছরের ইতিহাসে কখনো উচ্চারিত হয়নি। যে অশ্লীল অসভ্য ল্যাঙ্গুয়েজটা, সেটা হলো 1 2 3 4 তারেক জিয়ার ড্যাশ ড্যাশ মার। আমার তো মনে আছে, এটা খুবই অশ্লীলতম, এবং আমি শুনলাম, এবং এরকম শুনিনি আমি। এবং ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স 79 বছর বা প্লাস 79 বছর। তারা খালেদা জিয়ার 1 2 3 4 খালেদা জিয়ার ড্যাশ ড্যাশ মার, এইটা তারা করেছেন। এখন যে লোকগুলি এইরকম অশ্রাব্য অশ্লীল যে স্লোগান দিতে পারে, তারেক রহমান এই জিনিসটা ফেস করেন নাই। গত 1 বছর যে বাংলাদেশের পলিটিক্সে যে কিভাবে চলেছে, 1.5 বছর ডক্টর ইউনূস এবং তার সাথী, তার সহমর্মী যারা, তারা বাংলাদেশে কিরকম অশ্লীল অস্থাব্য রাজনীতির চর্চা করেছেন, আমরা সেইটা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি, প্রতিনিয়ত ফেস করেছি। তো এখন আপনি বলবেন যে আপনারা যে ফেস করেছেন, আপনাদের যে দুঃখবোধ, এইটার সাথে কি তারেক জি একাকার হয়ে যাবেন? তারেক রহমান একাকার হবেন না। উনি উনার সৌজন্যতা,
উনি দেখাবেন, উনার দরজা খোলা রাখবেন। তবে আমি মনে করি তারেক জিয়ার নিচে টায়ারের যারা আছেন, তারেক রহমানের নিচে টায়ারে যারা আছেন, তারা এই জিনিসটা মনে রাখবেন রাষ্ট্র এবং রাজনীতি চালানোর জন্য, যে কি ধরনের অশ্লীল রুচির লোকজন আমার ওই পাশে অপেক্ষা করছে। আমি যাদের সাথে কথা বলছি এদের রুচিটা কত অশ্লীল, কত অশ্রাব্য, এদের ভাষা, ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেছেন যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের এগেনস্টে বহু বছর ধরে, প্রায় 1977 সালে উনি যখন কমিশনার ইলেকশন করেন, তখন উনার বয়স 25 বছর, এবং উনি 91 সালে যখন রাজনীতি ইলেকশন করেন, তখন যখন আমির আব্বাস আলী খানকে, জামাত ইসলামের আমির আব্বাস আলী খানকে তিনি পরাজিত করেন, একেবারেই তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই সময় অনেক বড় নেতা আব্বাস আলী খান, এবং তার সাথে আরেকজন নেতা ছিলেন মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের, রাইট। তো তো মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির। আব্বাস ভাই তখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য না, জাস্ট যুব দলের সভাপতি। তো সেই ক্ষেত্রে মির্জা আব্বাস তো তার সিনিয়রদের সম্বন্ধে একটি কটু কথা উচ্চারণ করেন নাই। আপনিও তখন 91 সালে বড়, আমরাও মোটামুটি বড়, আমরা এমএ পাস করে গেছি আরো 2 বছর আগে। তো সেই কারণে রাজনীতির এই যে আমূল একটা পরিবর্তন, যে এই যে অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ব্যবহার, এবং শুধু মির্জা আব্বাস না, মির্জা আব্বাসের স্ত্রীকে নিয়ে যে পরিমাণ অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, যে পরিমাণ অশ্রাব্য কথাবার্তা বলা হয়েছে, এটা কোনো অবস্থাতেই সহ্য করার মতো না। তো তারপরে মির্জা আব্বাস এই সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখিয়েছেন। আমি মনে করি এই জন্য তিনি ধন্যবাদ পাবেন। আর বাংলাদেশের মানুষকে আমি মনে করি, বিএনপি নেতা কর্মীদেরকে এই বিষয়টা একেবারেই মনে রাখতে হবে, যে আমাদের কাউন্টার পার্ট, আমাদের অপরপক্ষ কারা, এরা কি ধরনের, এরা শুধু স্বাধীনতা বিরোধী না, এরা একটা অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ভাষার চর্চা করে রাজনীতিতে। জি, আচ্ছা, এটা নয় ভাষার কথা বললেন আপনি, রাজনীতিতেও তো কিন্তু নানা ধরনের কথাবার্তা ইদানিং তারা বলছেন। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিছু কথাবার্তা বলছেন যে কিভাবে আন্দোলন হবে না হবে। আমার কেন যেন মনে হচ্ছে, আপনি কি এটা খেয়াল করেছেন কিনা, যে নতুন সরকার মঙ্গলবার দিন হয়তো শপথ দিবে, আপনার প্রথমে সংসদ সদস্য, পরে মন্ত্রী পরিষদ হবে, তো ধরা যাক বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু হবে। আমার তো এখন কেন যেন মনে হচ্ছে যে বুধবার থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করার একটা পায়তারা চলছে। তো একটা সরকারকে তারা কি একদিনও সময় দিবে না, এভাবে করবে? ধন্যবাদ আপনাকে। দেখুন মাসুদ ভাই, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করে নাই। প্রচলিত কথা আছে, চালু আছে, যে তার সম্পদের হিসাব দিতে হবে, শুধুমাত্র তিনি এই জন্য ইলেকশন করেননি। এখন তিনি বলছেন যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। ওয়েলকাম, ব্রিটেনে এটা আছে, ব্রিটেনে এটা আছে। কিন্তু আমি আপনাকে বলি, আপনি বাংলাদেশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যদি ছায়া মন্ত্রিসভা করেন, আমি তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু আমি আপনাকে বলছি, লিখে রাখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কোনো ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারবেন না। কারণ প্রথমত একটা হচ্ছে বহিরঙ্গনগত কারণ। বাহ্যিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে এখন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু আছে, আপনি জানেন। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, আমি সালটা বলতে পারছি না, 1913 অথবা 1930 এইরকম অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। তো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট রাষ্ট্রীয় গোপনীয়তার আইন। তো সেই গোপনীয়তার আইন এটা রহিত হয় নাই, এটা চালু আছে এখনো। আপনার মনে আছে যে সাংবাদিক রোজিনা, প্রথম আলোর সাংবাদিক রোজিনা, তিনি একটি ফাইল লুকিয়ে দেখার কারণে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আইনে মামলা হয়েছিল, মনে আছে আপনার? একদম মনে আছে, একদম। আচ্ছা, এবং সেটা ছিল জনস্বার্থে। করোনার আয়ের যে টেন্ডারটা, এটা কত টাকা। তো যাই হোক, সেইটা। আরেকটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা কেন হবে না? ছায়া মন্ত্রিসভা হলে
ওকে মন্ত্রণালয় পাত্তা দিতে হবে, তো তুই পাত্তা পাবি কেন, আমি পাবো না? তো অফিসিয়াল ছায়া মন্ত্রিসভার প্রথম যে বিরোধী ব্যক্তিটা হবে, এইটার নাম তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া হবে, কারণ তিনি এমপি নন। তিনি ছায়া মন্ত্রিসভার সদস্য হতে পারবেন না। তো ফর দ্যাট রিজন উনি তো প্রথম এটার বাধা হবেন, এবং যারা নির্বাচিত হন নাই, যারা ইয়াতে কি বলে এনসিপি থেকে, এরা সবাই বাধা দিবে। তো আমি আপনাকে বলছি, বাংলাদেশে আমরা 1996 সালে যখন 118 সিট নিয়ে 118 আসন নিয়ে অপোজিশন হয়, পরে 2টা আসন কমে যায়, ম্যাডামের 4 আসন ছাড়ার কারণে 2 আসন আওয়ামী লীগ নিয়ে যায়, বিএনপি 2 আসন পায়। তো 116 আসন, 116 আসনের অপোজিশন পার্লামেন্টে সেই ছায়া মন্ত্রিসভা হয় নাই। এবং সেই ইন্টারনাল কারণটা, কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবেন? কারণ ছায়া মন্ত্রিসভার সদস্য হলেই পার্লামেন্টে তাকে মোকাবেলা করতে হবে প্রথম, কারণ ক্যাবিনেট মন্ত্রী যখনই বলবেন কোনো কিছু, ছায়া মন্ত্রিসভা থেকে তার উত্তর দিতে হবে। তো এইটা ওই ছায়া মন্ত্রিসভা উইল নট বি অ্যাভেলেবল ইন অল টাইম। এন্ড আরেকটা হলো যে, কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবে, আমি হব না কেন, এইটার জন্য। এবং লিডার অফ দি অপোজিশন তখন মনে করেন যে বাবা ঝামেলার দরকার নাই, আমরা সবাই মিলেই উত্তর দিব, আমরা ছায়া মন্ত্রিসভায় একজনকে দিব কেন, এই বাঘটা দিব কেন? এইটা হচ্ছে যার জন্য ছায়া মন্ত্রিসভা হবে না। আমি আরেকটা বিষয় যে বলি, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বন্ধু এপিএস, তার বিরুদ্ধে 311 কোটি টাকার দুদকে মামলা আছে। এখন আমার কথাটা হচ্ছে, এতদিন না হয় ডক্টর ইউনূসের মন্ত্রিসভার সদস্য ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে প্রসিকিউট করা যাচ্ছিল না, তার বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছিল না, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না, তো তাকে এখন ডাকুন। তবে আমি আপনাকে বলি, আবুল হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে, আবুল হোসেন নিজে দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। তো আবুল সিটিং যোগাযোগ মন্ত্রী তিনি যদি এই দুদকে গিয়া জবাবদিহিতা করতে পারেন, দুদকে তার যদি তিনি গিয়া প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এলাও করলেন না কেন ডক্টর ইউনূস? আপনি তো হাসিনার থেকে কি, আপনি না হাসিনার স্বৈরাচারের বিকল্প এসছেন, তো আপনি তো আপনার ক্যাবিনেটের মন্ত্রীকে দুদকে যেতে দেন নাই। তো ইন দ্যাট কেস অনেকে মুখে মুখে বলেন আমি গণতন্ত্রী, আমি মানুষের অধিকারে বিশ্বাস করি, যখন নিজের খেতে হাল উঠে তখন বোঝা যায় তিনি কত বড় গণতন্ত্রী। ডক্টর ইউনূস তার ক্যাবিনেটের মেম্বার আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দুদকে যেতে দেন নাই। আমার মনে হয় ডক্টর ইউনূস একদিন নিশ্চয়ই এটার জন্য জিজ্ঞাসিত হবেন। সবাই তাকে জিজ্ঞেস করবে, আপনার ক্যাবিনেটের মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আপনি কেন দুদকে যেতে দিলেন না, কেন তাকে পাঠালেন না দুদকে, যে তোমার অবস্থান ব্যাখ্যা করে আসে। আচ্ছা, একটা বিষয় খুব বড় হয়ে মনে হয় দেখা দিবে আমার ধারণা, যে এই যে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট না ভোট রেফারেন্ডাম হলো একটা, আবার বিপরীত দিকে বিএনপিও নির্বাচনের সময় তারা একটা মানে ইশতেহার ঘোষণা করলো, ম্যানিফেস্টো ঘোষণা করলো জনগণের সামনে, এবং তারই ভিত্তিতে তারা নির্বাচন করলো এবং 2/3 আসন পেল। এখন সে ইশতেহার এবং জুলাই সনদ, এই দুটোর মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা যায়, কোনটা গ্রহণ করা হবে? এটা কিন্তু একটা বড় বিতর্ক হয়ে দেখা। আমি আপনাকে মাসুদ ভাই, আমি মনে হয় গত সপ্তাহে 5টা টক শোতে আপনাকে রেফার করেছি। আপনি একটা বলেন যে আমার 3 বছরের ছেলে যদি এই ছুরাকে ধুধারি ছুরা খঞ্জর এভাবে ঘুরাইতে থাকে, তো যদি বলে বাবা এটা দাও, বাবা এটা দাও, বাবা এটা দাও, তো আমি কি করব? তো আমিও বলি যে মাসুদদার কথা মতো আমার 3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা যদি এইরকম ছুরা নিয়ে এভাবে ঘুরাইতে থাকে, ওর মুখে লাগবে না বুকে লাগবে না ওর আরেক হাতে লাগবে, কত বড় ক্ষতি হবে না? আমি ধরতে গেলে ও আমার গায়ে লাগাই দেবে। তো ওকে বলি বাবা তুই কি চাস? চকলেট দেই, চকলেট। তুই বাবা আর কি চাও? বাবা তোমার কলমটা দাও, দিলাম কলম, ও ভেঙে ফেললো, মানলাম।
বললো বাবা এই যে গ্লাস দাও, পানির গ্লাসটা দাও, দিলাম, ভেঙে ফেললো। বাবা 1 লাখ টাকার যে ক্রিস্টাল, ওই ক্রিস্টালের যে শপিসটা ওটা দাও। বলি বাবা ঠিক আছে দাও, ওটা ভেঙে ফেলে মানি। ওর হাত থেকে আমার ছুরাটা নেওয়া দরকার, কারণ রাইট। কত বড় ক্ষতি হবে এটার সীমানা নাই। তো বিএনপি এইরকম একটা চিপায় পড়ছিল যে ওই বাচ্চার হাতে, ও 3 বছরের বাচ্চার, 4 বছরের বাচ্চার হাতে ছোড়া, এটা ও ঘুরাচ্ছে, এইভাবে এইভাবে ঘুরাচ্ছে। ওর মুখে লাগবে না, গলায় লাগবে না, পেটে লাগবে না, আমার গায়ে লাগবে। তো এইটাকে প্রথম ওকে বাঁচানো, নিজে বাঁচা, এটা খুব জরুরি দরকার ছিল। তো সেই জন্য বিএনপি জুলাই সনদ মানছে, যা বলছে তাই মানছে। তো এখন আমি আপনাকে বলি, জুলাই মানে সনদ এটা এক ধরনের পুরাটাই একটা, ব্ল্যাকমেলের মতো বলতে চাচ্ছেন আপনি? আপনি কি এটা এক ধরনের একবারে ব্ল্যাকমেল করছেন? একবারে ব্ল্যাকমেল, একবারে ব্ল্যাকমেল। আমি আপনাকে বলি 100% এটা একটা ব্ল্যাকমেল। আপনি বলেন যে সংবিধানে আমার গণভোটের কোনো বিধান নাই। ইন দ্যাট কেস প্রথমত গণভোট সংবিধান অনুযায়ী এটা এটা বেআইনি। নাম্বার 2 হচ্ছে কাস্টমস অনুযায়ী 1972-তে আমাদের কনস্টিটিউশন গৃহীত হওয়ার পর থেকে এবং 1973-এর 7ই মার্চ নির্বাচন হওয়ার পর পর্যন্ত আজ পর্যন্ত প্রথা বা কাস্টমস এর গত ভাবেও কোনোদিন রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করেন নাই। মানে সংবিধান জারি থাকা অবস্থায় রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না। আদেশটা সম্পূর্ণ বেআইনি, অবৈধ। তো রাষ্ট্রপতি এই অবৈধ কাজটা কিভাবে করলেন? রাষ্ট্রপতি 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, দুইটি কাজ ছাড়া কোনো কাজ নিজে করেন না, সব কাজ ক্যাবিনেটের পরামর্শে করেন। তো ক্যাবিনেট রাইট। ছিলেন ডক্টর ইউনূসের ক্যাবিনেট, তারা পরামর্শ দিয়েছেন, তিনি আদেশ জারিতে আদেশে স্বাক্ষর দিয়েছেন, তার কোনো দায় নাই। তো এই অবৈধ আদেশ, এই বেআইনি আদেশ, এইটার টোটালটার দায় হচ্ছে ডক্টর ইউনূস অ্যান্ড হিজ ক্যাবিনেটের দায়িত্ব। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলি, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, প্রথাগত ভিত্তি নাই, সাংবিধানিক ভিত্তি নাই। তিনটা, প্রথমত এটার সাংবিধানিক ভিত্তি নাই, দ্বিতীয়ত এটার কোনো আইনি ভিত্তি নাই, তৃতীয়ত এটার প্রথাগত কোনো ভিত্তি নাই। তো ফর দ্যাট রিজন টোটালি এটা ইলিগাল। এখন ইলিগাল জিনিসটার এগেনস্টে আপনি যেটা বললেন যে বিএনপির ইশতেহার দাঁড়াবে না, এখন আপনি বলেন যে জিনিসটার তিনটা সংবিধান, আইন এবং প্রথাগত ভিত্তি নাই, সেটার এগেনস্টে বিএনপির যে ইশতেহার, এটা একটা আইনি বিষয়, এটা একটা প্রথাগত বিষয়, যে বিএনপির কি করবে পরবর্তী সরকারে গিয়ে, এইটা তার কমিটমেন্ট, যে দালিলিক কমিটমেন্ট, এটার নাম হচ্ছে ইশতেহার। এই ইশতেহার নিয়ে আপনি হাতে নিয়ে জিজ্ঞেস করবেন যে মিস্টার তারেক রহমান, মিস্টার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ইশতেহারে এই বলেছিলেন, এইটা হচ্ছে আপনার অঙ্গীকার, আপনি করবেন কিনা? আপনি মাসুদ কামাল যখন দাঁড়াবেন কোনো ইন্টারভিউ করতে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে, আপনি তো এইটাই জিজ্ঞেস করবেন। তো ফর দ্যাট রিজন আমি মনে করি ইশতেহার উইল বি, ম্যানিফেস্টো উইল প্রিভেইল ওভার দ্য জুলাই চার্টার। জুলাই চার্টার টোটালি ইলিগাল। জুলাই চার্টার এগেইনস্টে আপনার ইশতেহারটা প্রিভেইল করবে সবসময়। এই জি, ক্ষেত্রে আপনি আমি কিছু একদম বলবেন শেষ কিনা? প্রশ্ন আসছি। এটা এটা আসলে অনেকেই এই প্রশ্নটা করছেন, এটা কিভাবে এটা সমাধান হবে, এটা আপনার সেন্স কি বলে? যেমন ধরেন, আমরা এতদিন দেখেছি যে উম, সরকার প্রধানের একটা সরকারি বাসস্থান ছিল গণভবন। খালেদা জিয়া যখন থাকতেন তখন এগুলি নাকি নিরাপত্তার বিষয় থাকে, কিন্তু খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি অবশ্য সেনানিবাসেই থাকতেন, ওটাকে উনি নিরাপদ মনে করতেন বলে। এখন তো গণভবনকে ওটা আবার একটা মিউজিয়াম বানানো হয়েছে। তো এখন মিউজিয়ামের কাজ চলছে এখনো। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হলেন, তারেক রহমানের সম্ভাব্য বাসস্থান কি হচ্ছে, নাকি উনি যমুনায় যাবেন, না কোথায় যাবেন, এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কি? আমি কি মাসুদ বলছেন? ভাই আপনাকে বলি যে দেখুন, জি। গণভবন এটা একটা রাষ্ট্রীয় সম্পত্তি। আপনাকে জি। বলি যে একটা আমাদের দেশে, আপনার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি হবিগঞ্জ, আমাদের হবিগঞ্জে ময়মনসিংহ গীতিকার সাথে হবিগঞ্জ বানিয়াচং বিষয় দারুণ ভাবে, নিবিড় ভাবে সম্পর্কিত, যুক্ত। আপনি জানেন রাইট। যে দেওয়ানা মদিনায় আছে, দেওয়ানা মদিনায় যে মদিনা তিনি বলছেন
যে তার আপন ভাইকে